হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা 45 ডেজের একটা ক্র্যাশ কোর্স নিয়ে এসেছি ডাব্লিউপি যে এসআই এক্সাম রয়েছে সেই এসআই এক্সামের জন্য। এখানে প্রিলিমসের জন্য রাখছি এই 45 ডেজের ক্র্যাশ কোর্স। শুধুমাত্র যে এটা প্রিলিমসের এক্সামের জন্য এফেক্টিভ তা কিন্তু না, এটা মেন্সের জন্য তৎসংলগ্ন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে রয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অবভিয়াসলি তার যে কনস্টেবল এক্সাম রয়েছে সেই কনস্টেবলের মেন্স এক্সামের জন্য কিন্তু এই ক্র্যাশ কোর্সটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তৎসংলগ্ন অন্যান্য চাকরি পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই ক্র্যাশ কোর্স অবশ্যই এফেক্টিভ। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক ডে 1। তো ডে 1-এর যে প্রথম কোশ্চিন আছে, এখানে বলেছে এ একটা কাজ করে 10 দিনে, বি ওই কাজটি করে 15 দিনে এবং সি ওই কাজটি করে 20 দিনে। আমাদের জিজ্ঞেস করেছে যে এ, বি এবং সি একত্রে কাজটি কতদিনে সম্পন্ন করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা কাজ এ যেখানে 10 দিনে করছে, সেম কাজটা বি 15 দিনে করছে, সি 20 দিনে করছে। তো এখানে মোট কাজ যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে এই তিনটের লসগু করে যেটা আসবে সেটা 10, 15, 20 এর লসগু কি করে বের করব। এখানে সব থেকে বড় সংখ্যা কত? 20। 20কে দেখুন 10 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায় না। 20 ডবল করে দিন, ডবল করলে 40 হয়। 10 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে যায় না। 20 3 গুণ করুন 60, 10 এবং 15 দিয়ে ভাগ যায়। সুতরাং 60 যেটা বেরোলো সেটা হচ্ছে গিয়ে টোটাল ইউনিট বা মোট কাজ। ঠিক আছে, এবার দেখুন এ যদি 10 দিনে 60 ইউনিট কাজ করে থাকে তবে একদিনে কাজ করে 6 ইউনিট। একই রকমভাবে বি যদি 15 দিনে 60 ইউনিট কাজ করে থাকে একদিনে করে হচ্ছে গিয়ে 4 ইউনিট। কি করে বের করলাম দেখুন, 10 দিনে এ কাজ করছিল 60 ইউনিট, তাহলে একদিনে কত করবে না 60কে 10 দিয়ে ভাগ করলাম 6। একই রকমভাবে বি 15 দিনে কাজ করছে 60 ইউনিট, মানে একদিনে কাজ করবে কত না 60কে ভাগ করছি 15 দিয়ে, তো 4 পেলাম। একই রকমভাবে সি যদি 20 দিনে 60 ইউনিট কাজ করে একদিনে কতটা কাজ করবে না 60কে 20 দিয়ে ভাগ করব, তো বেরিয়ে গেল হচ্ছে গিয়ে 3। অর্থাৎ সি পার ডে কাজ করে 3 ইউনিট। অর্থাৎ এই ক্ষেত্রে দেখুন এ, বি এবং সি একদিনে কতটা কাজ করে। 6 আর 4 10 আর 3 কত হয় 13, মানে 6 যোগ 4 যোগ 3 মানে হচ্ছে গিয়ে 13 ইউনিট পার ডে। অর্থাৎ এ, বি, সি তিনজন মিলে একদিনে কাজ করে 6 4 10 আর 3 13 ইউনিট। তাহলে পরে এই যে মোট কাজ 60 ইউনিট রয়েছে, এই 60 ইউনিট কাজ করতে এ, বি, সি এই তিনজনের কত সময় লাগবে। তার জন্য কি করব না মোট কাজ 60 রয়েছে, যেখানে কিনা এ, বি, সি তিনজনে একদিনে কাজ করছে 30 ইউনিট। তো এটাকে 30 দিয়ে ভাগ করব। দেখুন এটাই আমাদের অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তো 60-এর মধ্যে 13 কবার যায়, 4 বার গেলে 52 হয়, 5 বার গেলে 65 হয়। 65 60-এর থেকে বেশি, তো 4 বার যাবে। তো 4 13 কত হয় 52, 52 কত হলে 60 8। তো এক্ষেত্রে 4 পূর্ণ 8/13 দিন সময় লাগবে এ, বি, সি তিনজনের এই কাজটি সম্পূর্ণ করতে, অবশ্যই একত্রে। এবারের কোশ্চিন আছে 2a = 3b = 4c হলে a:b:c কোশ্চিন মার্ক। তো যখন দেখবেন এরকম ভাবে গুণ আকারে আছে, এর সাথে 2 গুণ আকারে, বি এর সাথে 3 গুণ আকারে বা সি এর সাথে কিছু একটা গুণ আকারে আছে, তখন কি করবেন এই সংখ্যাগুলোর লসগু বের করবেন। তো 2 3 4 এর লসগু কত হবে দেখুন, খুব ইজি একটা ব্যাপার। 2 3 4 এর যে লসগু হবে অর্থাৎ এলসিএম, এল ফর ল, খেয়াল রাখবেন ল মানে লসগু, সেটা কত না 12। তো এবার আমরা এখানে খুব ইজিলি পেয়ে যাব যে a:b:c এর মান কত হবে। হলো, কিভাবে পাবো? তো লসগু কত বেরোলো 12, 12কে ভাগ করব এর সাথে কি আছে 2, তো 2 দিয়ে ভাগ করব ইসটু বি মান যেটা বেরোবে সেটা হচ্ছে কি লসগু কত 12, 12কে ভাগ করব সি এর সাথে কি আছে 3, তো 3 দিয়ে ইসটু লসগু 12কে ভাগ করব সি এর সাথে কি আছে 4, কারণ এখানে সি আছে, তো 4 দিয়ে ভাগ করলাম। তো দেখুন 6:4:3 বেরিয়ে গেল a:b:c এর মান। কি করলাম? কিছুই না, 2 3 4 এর লসগু করলাম, লসগুকে 2 দিয়ে ভাগ করলাম তো 6, 3 দিয়ে ভাগ করলাম তো 4, 4 দিয়ে ভাগ করলাম তো 3। একদম মুখে মুখে হয়ে যায় এই অঙ্ক। আশা করি আপনাদের বুঝতে সুবিধে হলো অঙ্কটা। এ এর মাসিক আয় বি অপেক্ষা 20% বেশি হলে বি এর মাসিক আয় এ অপেক্ষা শতকরা কত কম। তো আমরা ধরে নিলাম এই হচ্ছে গিয়ে এ, এই হচ্ছে গিয়ে বি, হলো। তো বি এর মাসিক আয় এ অপেক্ষা 20% বেশি, তাহলে বি যদি 100 টাকা ইনকাম করে এ ইনকাম করে 120 টাকা। ঠিক আছে, কারণ বলে দিয়েছে এর মাসিক আয় বি অপেক্ষা 20% বেশি। চলো ঠিক আছে, বি এর মাসিক আয় যদি 100 টাকা হয় এর মাসিক আয় 120 টাকা। অর্থাৎ এ এর থেকে বি এর মাসিক আয় কত কম? 20 টাকা কম, তাই না? এই জায়গাটা খেয়াল করুন,
এর মাসিক আয় বি থেকে 20% বেশি, অর্থাৎ বি এর মাসিক আয় যদি আমি ধরে নিই 100 টাকা, তার মানে এ এর মাসিক আয় হচ্ছে গিয়ে 120 টাকা, কারণ 20% বেশি, তাই না? 100-তে 20 বেশি, তো ডিরেক্টলি আমরা 100 আর 20 যোগ করলাম, তো 120 বেরিয়ে গেল, হলো। কিন্তু জিজ্ঞেস করেছে যে বি এর মাসিক আয় এ অপেক্ষা শতকরা কত কম। তো চলো ঠিক আছে, তো বি এর মাসিক আয় তো কম, তাই না? কত কম? 20 কম। কতর মধ্যে কম? অবভিয়াসলি 120-র মধ্যে কম, হলো। পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হয়? কত এর মধ্যে কত ইন্টু 100, তো এটা পার্সেন্টেজ বের করার মূল সূত্র। এটা হচ্ছে গিয়ে মূল সূত্র, আপনি যত ট্রিক্সই জানেন না কেন, এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি মেন সূত্র। সেটা কি না, কত এর মধ্যে কত ইন্টু 100। তো বি এর মাসিক আয় এ অপেক্ষা কত টাকা কম? 20 টাকা কম। কত টাকার মধ্যে কম? 120 টাকার মধ্যে কম, হলো। তো কতর মধ্যে কত বেরিয়ে গেল। এবার পার্সেন্টেজ যখন করতে চাইছি, তখন আমরা কি করছি? 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো এখানে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে এখানে 6 হয়, ঠিক আছে। আবার এখানে 2 দিয়ে কাটছি, তো 3 হলো, এখানে 2 দিয়ে কাটলে 50 হলো। তো 50/3 মানে কত হয়? 3 ষোলং 48, ঠিক আছে। 3 ষোলং 48, 48 কত হলে 50? 2, তো 16.2/3 পার্সেন্টেজ। অর্থাৎ এক্ষেত্রে বি এর মাসিক আয় এ অপেক্ষা 16.2-3% কম। আই থিঙ্ক বুঝতে পারলেন। এবারে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গিয়ে x + 1/x = 2, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ x⁻11 + 1/x⁻10, এটা বের করতে হবে আমাদের। তো দেখুন এখানে x + 1/x = 2 দেয়া আছে। সমান সমানের অর্থ কি বলুন তো? সমান সমানের এটা রাইট সাইড, এটা লেফট সাইড। তো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড অবভিয়াসলি সেম হতে হবে। এখানে যদি 2 থাকে, তার মানে x এবং 1/x এর মানটা যেটা আসবে সেটা অবশ্যই বাম পক্ষে 2 থাকতে হবে, অর্থাৎ এই সাইডে 2 থাকতে হবে। একমাত্র x এর মান যদি 1 আসে, তবেই দেখুন 1 + 1 মানে 1/1 = 2 আসে, মানে রাইট সাইড যেটা রয়েছে ভ্যালু সেটা কত? 2, এটাকে স্যাটিসফাই করে। x এর মান 1 যদি হয়, তবেই কিন্তু মানটা 2 আসে। ক্লিয়ার? x এর মান যদি 1 হয়, তাহলে 1 + 1/1 মানে 1/1 মানে তো 1, তো 1 + 1 মানে 2, মানে রাইট সাইডে 2 আছে, তো এটা মিলে গেল। তো আই থিঙ্ক বুঝতে পারলেন যে এখানে x এর ভ্যালু 1 হলো। এবার বলতে পারেন যে এটাকে অন্যরকমভাবে করা যায় না, আপনি কি করে বুঝলেন x এর ভ্যালু 1 হলো? চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাকে সূত্র ফেলে দিচ্ছি। তো এখানে দেখুন x আর এর নিচে কিছু নেই, এই x এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তো লসাগু কত হবে? x হবে। তো এখানে x² হলো +1 = 2, মানে x², এখানে দেখুন +1 = 2x, মানে x² - 2x + 1 = 0, মানে x -1 এর হোল স্কোয়ার = 0, x = 1, মান বেরিয়ে গেল না? কারণ এটা a² - 2ab + b² সূত্র। এটা কি সূত্র পড়েছে? a² - 2ab + b², দ্যাট ইজ ইকুয়াল টু a - b এর হোল স্কোয়ার, এই সূত্র পড়েছে। তো এখানে x - 1 এর হোল স্কোয়ার = 0 হলে পরে x = 1 হয়। তো চলো ঠিক আছে, এই যদি হয়, তো মানে x এর ভ্যালু যদি 1 হয়, আপনি এটা ভাবতে পারেন, ডিটেলস বুঝতে গেলে এটাও ভাবতে পারেন, এটাকে আরও ব্যাখ্যা করে বলা যেতে পারে, সময় নিচ্ছি না। তো x এর ভ্যালু আলটিমেটলি 1 এলো। তাই যদি হয়, তাহলে এখানে ভ্যালু কি বেরোবে? দেখুন 1⁻11 + 1/1⁻10 = 1 এর পর 11 মানে কত হবে? 1 হবে, প্লাস 1/1⁻10 মানে কত হবে? 1 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 + 1, দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো এখানে x⁻11 + 1/x⁻10 এর ভ্যালু যেটা বেরোলো সেটা হচ্ছে 2। নেক্সট কোশ্চেন আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু যদি হয়, মানে HCF যদি গসাগু যদি 12 হয়, তাহলে লসাগু মানে LCM = what? L ফর ল, তো লসাগু = কি হবে? তো ধরে নিলাম একটা সংখ্যা 3x আর একটা হচ্ছে 4x। তো দেখুন দুটোকে x দিয়ে ভাগ করতে পারছি, তো এই বেড়ে গেল 3, এখানে বেরোলো হচ্ছে 4। আই থিঙ্ক বুঝতে পারলেন। ধরে নিলাম একটা 3x আর একটা 4x। তো দেখুন এরকম ভাবে আমরা উত্তর থেকে বিশ্লেষণ করলাম। তো এখানে x দিয়ে এটাকে ভাগ করলে 3 হয়, x দিয়ে এটাকে ভাগ করলে 4 হয়। চলো ঠিক আছে। তো এখানে দেখুন খুব ইজি একটা ব্যাপার, এখানে HCF কিন্তু বেরিয়ে গেল কত? HCF বেরিয়ে গেল হচ্ছে x, দ্যাট ইজ ইকুয়াল টু 12 মান দেয়া আছে, 12 লিখে নিলাম। এখান থেকে বুঝতে পারছেন যে LCM মানে লসাগু, LCM কত হবে? LCM মানে 3 4 12, আর x গুণ করলে কত হয়? 12x, মানে 12 × x এর ভ্যালু কত? 12, দ্যাট ইজ ইকুয়াল টু 144। তো এক্ষেত্রে লসাগু বেরিয়ে গেল হচ্ছে 144। আই থিঙ্ক বুঝতে পারলেন। একটাকে ধরে নিলাম 3x, একটাকে 4x, তো গসাগু বেরিয়ে গেলে x, তার মান দেওয়া আছে 12, তো লসাগু কত? 3 4 12, আর x গুণ করলে 12x হয়। 12x যদি লসাগু হয়, তাহলে 12 × 12, দ্যাট ইজ ইকুয়াল টু
144, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ ক্যান সে লসাগু। আই থিঙ্ক বুঝতে পারলেন। নেক্সট কোশ্চেন আছে 1 + 2 + 3 + 4 + ডট 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 50 অবধি রয়েছে, এর যোগফল বের করতে বলেছে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা সূত্র আছে। তো তার জন্য কি করতে হয়, শেষ মানে পরপর 1 থেকে শুরু করে যতদূর অবধি চলেছে, যদি আমরা ধরে নিই এটা n সংখ্যক পদ অবধি চলেছে, মানে এটা প্রথম পদ এবং এইভাবে করে পরপর চলছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 করে n অবধি চলেছে, তাহলে পরে এরকম স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় যে সূত্রটা হয় সেটা হচ্ছে গিয়ে শেষ পদ যেটা হয় সেটাকে যদি ধরে নিই n, তো কি হবে n + 1/2 হলো, অর্থাৎ শেষ পদ কত 50, এখানে পরপর চলছে। হ্যাঁ, তাহলে শেষ পদ কত 50, 50-এর ঠিক পরের সঙ্গে কত 51 হবে, /2 করবো, তোমাদের যোগফল বেরিয়ে যাবে। তো 2 দিয়ে কাটাকাটি করলে কত হয় 25, 25-এর 1 গুণ করলে 25, 25-এর 5, 5 25-এ 125 আর 2 কত হয় 127। তো এক্ষেত্রে 1 থেকে 50 অবধি যে স্বাভাবিক সংখ্যা রয়েছে তার যোগফল হবে হচ্ছে গিয়ে 1275। সূত্রটা কি না, পরপর এরকমভাবে যদি সংখ্যা থাকে, স্বাভাবিক সংখ্যা থাকে, তাহলে তার যোগফল নির্ণয়ের সূত্র হয় হচ্ছে গিয়ে 1 থেকে শুরু করে অবভিয়াসলি। সেটা কি হয় না, শেষের যে পদটা থাকে, শেষের যে সংখ্যাটা থাকে আপনি বলতে পারেন, তো সেটা কত 50, আমরা এখানে 50 পেয়েছি। তো 50 তার পরের সংখ্যা কত 51, তো n + 1 একবার বেড়ে গেল না, n যদি 50 হয় তো 50 + 1 কত 51/2। চলো ঠিক আছে, বেরিয়ে গেল। তো দেখুন 1275 হচ্ছে কি এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে যে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত। তো ক্রয় মূল্য যেটাকে আমরা বলি কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্য মানে হচ্ছে কি সেল প্রাইস, এটাকে বলি এসপি, ঠিক আছে। তো ক্রয় মূল্যের উপরে 20% লাভ, তো সবসময় লাভ বা ক্ষতি অবভিয়াসলি ক্রয় মূল্যের উপরই বের হয়, ঠিক আছে। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার উপর যদি আমরা 20% প্রফিট করি, 20% যদি প্রফিট করে দেই, তাহলে পরে বিক্রয় মূল্য কত হবে, অবভিয়াসলি 120 টাকা হবে, তাই না। এবার বলেছে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত। আলটিমেটলি লাভ করেছি কত 20 টাকা না, 100 টাকা ক্রয় মূল্য হলে পরে সেই ক্রয় মূল্যের উপরে 20% লাভ, মানে বিক্রয় মূল্য 120 টাকা, তার মানে লাভ করেছি ভাই কত 20 টাকা। এবার বলেছে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত, এটা জোর করে বলেছে। অ্যাকচুয়ালি লাভ তো বিক্রয় মূল্যের উপর বের হয় না, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর বের হয়, কিন্তু এখানে বের করতে বলেছে, সো হোয়াট, আমাদের অঙ্ক করতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত, বিক্রয় মূল্য কত ভাই 120 টাকা, 120 টাকার মধ্যে লাভ কত 20 টাকা। আমি বলেছিলাম কি কতর মধ্যে কত, তো 120 টাকার মধ্যে লাভ কত 20 টাকা। চলো ঠিক আছে, 20 টাকা লিখে দিলাম, পার্সেন্টেজ বের করবো না, ইন্টু 100, চলো ঠিক আছে ইন্টু 100 করে দিলাম। আই থিঙ্ক বুঝতে পারলেন। তো 0 0 কি করলাম, কেটে দিলাম। চলো 2 দিয়ে কাটো এটাকে, তাহলে কত হয় 6 হয়, আবার 2 দিয়ে কাটো, তো এটাকে 3 হয়, এটা কত হয় 50। তো 50/3 মানে কত 348, 50-এর মধ্যে 50কে তুমি 3 দিয়ে ভাগ করি তো 16 বার যায় না, 348 49 50, মানে 16/2/3%। অর্থাৎ ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার হচ্ছে গিয়ে 16.23%। এবারে কোশ্চেন আছে যে 36 ডিগ্রি অর্থাৎ 36 ডিগ্রি কোণের যে বৃত্তীয় মান, সেই বৃত্তীয় মান কত হবে। দেখুন যে কোন একটা কোণ পরিমাপ, কোণ মানে কি এই এর কোনো ব্যাপার, কোণ এটাকে বলে কোণ, ঠিক আছে। একটা বাহুকে যদি আরেকটা বাহু ইন্টারসেক্ট করে, তাহলে এটাও একটা কোণ হলো, এটাও একটা কোণ হলো, ঠিক আছে। তো আমাদের জিজ্ঞেস করেছে যে 36 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত হবে। তো কোণ যে পরিমাপ করা হয় না, তার পদ্ধতি দুটো আছে, একটা হচ্ছে গিয়ে বৃত্তীয় পদ্ধতি, আর একটা হচ্ছে গিয়ে ষষ্ঠিক। বানানটা কিভাবে লিখবো না, এইভাবে ষষ্ঠিক। একটা বৃত্তীয় পদ্ধতি আর একটা ষষ্ঠিক পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের যে একক, সেটাকে বলি আমরা হচ্ছে গিয়ে রেডিয়ান। খেয়াল রাখবেন, হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় আসে যে বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি, তো রেডিয়ান, ঠিক আছে, এর চিহ্নটা এরকম একটা, ঠিক আছে। তো আর ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে গিয়ে ডিগ্রি। আমরা জানি এরকম, আমরা ডিগ্রিকে এরকমভাবে মেনশন করি, হয়তো এক্স ডিগ্রি, তো এইভাবে ডিগ্রিটাকে আমরা উপরে লিখি, এটাকে ডিগ্রি বলে, হ্যাঁ। তো চলো ঠিক আছে। তো 36 ডিগ্রি কোণের বৃত্তীয় মান, তো এই বের করবো। তো এখানে একটা লজিক আছে, মানে একটা সূত্র আছে, সরি, সেটা কি 180 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি মানে বলতে ইকুয়াল টু করে দিলাম, মানে হচ্ছে গিয়ে পাই রেডিয়ান। এটা রেডিয়ানের চিহ্ন, বা এটাকে আপনি এভাবে লিখতে পারেন পাই রয়কা ডয়সি দন্ত নয় অন্তসয়কা দন্ত ন, হলো। এই সিটা না দিয়ে এখানে রেডিয়ান লিখলেন তাও হয়। তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে পাই রেডিয়ান বা পাই রেডিয়ান, যেটা খুশি আপনার, হ্যাঁ, আপনি এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন। তো এই হচ্ছে গিয়ে আলটিমেটলি সূত্রটা, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান।
তো এক্ষেত্রে আমাদের 36 ডিগ্রিকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে, কারণ 36 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক, আমাদের ষষ্ঠী পদ্ধতিতে কোন পরিমাপের একক, আমাদের এটা বৃত্তীয় পদ্ধতিতে বের করতে হবে। তাহলে কি করব না, 180 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি যেটাকে আমরা বের করবো বৃত্তীয় পদ্ধতিতে, তো ইন্টু 36 ডিগ্রি করে দিলাম। 36 দিয়ে করলে কত হয় দেখুন, 36 দিয়ে করলে হয় 5, তার মানে কত হয় 5 পাই রেডিয়ান বাই, মানে পাই রেডিয়ান বাই 5 অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো কাটাকাটি করে নিচে 5 আসলো, ওপরে পাই রেডিয়ান থাকলো, বা পাই রেডিয়ান বাই 5, অর্থাৎ 36 ডিগ্রি কোণের যে বৃত্তীয় মানটা হবে সেটা হচ্ছে গিয়ে পাই রেডিয়ান বাই 5। দেখুন কি বলেছে, রুটের ভেতরে রুট, এই দেখুন রুটের ভেতরে রুট, এই রুটের ভেতরে রুট, এই রুটের ভেতরে রুট আর রয়েছে, এবং এই সবগুলো দেখুন গুণ আকারে আছে, তাই না, গুণ আকারে আছে এবং এটা কিন্তু অসীম পর্যন্ত নেই, এটা ফিক্সড আছে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা মান কি করে বের করব, তো সবার আগে কি করতে হবে, আপনাকে গুনতে হবে এখানে কতগুলো রুট আছে। 4টে রুট আছে, 1 2 3 4টে, এখানে 4টে রুট আছে। এক একটা রুট মানে আপনি 2 হিসেবে মেনশন করবেন, ঠিক আছে। তো এখানে 1 2 3 4টে রুট মানে কটা 2 হলো, 4টে 2। তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কত হলো দেখুন 16, 2 2 4, 4 2 8, 8 2 16। তো এক্ষেত্রে আনসার যেটা হবে সেটা হচ্ছে ভেতরে কি সংখ্যাটা আছে দেখুন 5 আছে। তো 5-এর পর আপনি এইভাবে লিখবেন, হরে লিখবেন 16, ঠিক আছে। 16 কেন লিখলেন, যতগুলো রুট ততগুলো 2 গুণ করে যেটা আসে, ভেতরের সংখ্যাটা যখন পাওয়ার হিসেবে আমরা লিখবো তখন হরে সেই গুণফলটা লিখবো। এখানে 16 গুণ করে এসেছে, তো 16 লিখে দিলাম। তো লবে কি লিখবো, মানে উপরে কি লিখবো, ওপরে সব সময় এই গুণফল থেকে 1 বিয়োগ করে লিখবো, 1 কমিয়ে লিখবো। 16 থেকে 1 কমিয়ে দিলে কত হয়, 15 হয়। তো এখানে আমরা কত লিখবো, 15। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে 5 টু দি পাওয়ার 15/16। যদি এরকম ভাবে থাকতো, সাপোজ এখানে আমি এটাকে এভাবে কি করে করছি দেখুন, এখানে ধরুন আরো একটা 5 রয়েছে, ঠিক আছে, আরো একটা 5 রয়েছে, তখন কি করতাম, তখন আমরা কি করতাম 5টা 2 গুণ করতাম, ঠিক আছে। 5টা 2 গুণ করলে অবশ্যই বুঝতে পারছেন যে 16 দুগুণে কত হয় 32, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হতো গুণফলটা, তাই না। তাহলে আনসারটা কি হতো, তখন আনসারটা যেটা হতো সেটা হচ্ছে গিয়ে ভেতরে 5 আছে তো 5ই লিখতাম, 5-এর পর নিচে 32 হতো আর ওপরে 1 কম, মানে কত হতো 31। আই থিঙ্ক বুঝতে পারলেন, বিবিআই কোশ্চেন কিন্তু, হ্যাঁ এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে, অবশ্যই ভালোভাবে এটাকে আয়ত্ত করবেন। এবার বলেছে যে একটি দ্রব্যের উপরে পরপর দুবার 10% এবং 20% ছাড় দিলে সেই ছাড়ের সমতুল্য পরিমাণ কত হবে, বা বলতে পারেন পরপর দুবার 10% এবং 20% ছাড়ের সমতুল্য ছাড়ের পরিমাণ কত হবে। তো দেখুন কোন একটা দ্রব্যের মূল্য ধরে নেন হচ্ছে গিয়ে 100 টাকা, যদি আপনি 10% ছাড় দেন মানে 10/100, তো এটাকে ছাড় দিলেন, তো কত হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য 90। আবার দেখুন 90-র উপরে আবার আপনি 20% ছাড় দিচ্ছেন, 20% মানে 20/100 ছাড় মানে বিয়োগ, এই 0 এই 0 কাটা, এই 0 0 কাটা, মনে মনে কেটে দিলাম, 9 2 18, তাই না। 90 থেকে 18 বাদ দেন, 90 থেকে 10 বাদ দিলে কত হয় 80, আবার যদি 8 বাদ দেন কত হয় 72। এই দুটো ডিফারেন্স কত হলো, এই দুটো ডিফারেন্স হলো হচ্ছে গিয়ে 28। তো এটাই পার্সেন্টেজে চিন্তা করুন, কারণ পুরো কেসটা আমরা 100-র মধ্যে করলাম, তো এখানে 28 বেরিয়ে গেল, মানে এটাকে পার্সেন্ট হিসেবে ট্রিট করুন। অর্থাৎ পরপর দুবার 10% এবং 20% এর সমতুল্য ছাড়ের পরিমাণ 28%। প্রথম ছাড়টা আপনি এইভাবে করতেন, 10% মানে হচ্ছে গিয়ে 10/100, ছাড় মানে বিয়োগ চিহ্ন, এবার এই 0 এই 0 এই 0 এই 0 মনে মনে ডিলিট করলেন, তাহলে এখানে কি পড়ে থাকলো 10 আর এখানে 1, মাল্টিপ্লাই করলে 10 হয়, 100 থেকে 10 বাদ দিলে কত হয় 90। তো আমি এটাকে বলবো যে প্রথম স্টেপে আপনি ডাইরেক্টলি বাড়ছে বা কমছে সেটাকে আপনি একবারে বাড়লে যোগ করে দেন, কমলে বিয়োগ করে দেন। ছাড় মানে কমে যাওয়া, ধরে নিলেন দ্রব্যটার ধার্য মূল্য ছিল 100, 10% ছাড় দিলে ডাইরেক্টলি আপনি 100 থেকে 10 বাদ দেন 90। তারপরের স্টেপে গিয়ে এই কাজটা করুন যেটা এখানে করেছিলাম, যেটা আমি এখানে করলাম না পরবর্তীতে, সেটা কি না এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, 9 2 18, বিয়োগ চিহ্ন আছে এখান থেকে বিয়োগ করে দেন, কত হয় 72। এবার এই দুটো ডিফারেন্স কত দেখুন, 72 আর এই 100-এর ডিফারেন্স 28, পুরো কেসটা 100-এর মধ্যে হয়েছে, তার মানে 28% এই দুটো ডিফারেন্স, মানে দ্রব্যটা হচ্ছে গিয়ে 100 থেকে 72 গিয়ে দাঁড়ালো দ্রব্যটার যে ভ্যালু সেটা, তার মানে 28% ছাড় হয়েছে, সেটা
দেখুন 10% এবং 20% এর সমতুল্য ছাড়ের পরিমাণ, মোটেও 30% কিন্তু আনসার হবে না, 28% আনসার হবে। এবারে যে কোশ্চিনটা আছে 2 নম্বর কোশ্চিনের ঠিক উল্টো, ওখানে 2a 3b 4c ছিল, মানে গুণ আকারে ছিল, এখানে a/3 b/4 c/5 মানে ভাগ আকারে আছে। যেরকম যখন এরকম কোশ্চিন থাকবে ভাগ আকারে, তার মানে এরকম ভেবে নেবেন যে a এর মান হচ্ছে গিয়ে 3, b এর মান হচ্ছে গিয়ে 4, c এর মান হচ্ছে গিয়ে 5, হলো? যখন এরকম থাকবে a/3 b/4 c/5 বা a/2 b/3 c/something, তার মানে এখানে a এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, b এর ভ্যালু 4, c এর ভ্যালু 5। আপনি এভাবে ভাবতে পারেন যে a/b/c মানে হচ্ছে গিয়ে 3/4/5, এটা ভাবলেও কিন্তু একদম ঠিকঠাক, হলো? তার মানে a এর মান 3, b এর মান 4, c এর মান 5। চলো ঠিক আছে, মান পুট করে দেন, অ্যান্সার চলে আসবে। a এর মানে কত? a এর মানে হচ্ছে গিয়ে 3, b মানে কত 4, c মানে কত 5, a মানে হচ্ছে গিয়ে 3। তো 4 আর 5 9 আর 3 12, 12/3 মানে হচ্ছে গিয়ে 4। এখানে অ্যান্সার বেরিয়ে গেল। মানে যখন ভাগাভাগি থাকবে এরকম a বাই সামথিং বা x বাই সামথিং, b বাই সামথিং, বা এখানে b বাদ দিয়ে অন্য কোনো বর্ণ থাকতে পারতো, বা c বাই সামথিং বা c বাদ দিয়ে অন্য কোনো বর্ণ থাকতে পারতো। যখন এখানে ভাগাভাগি থাকবে, তার মানে এই যে ওপরে যেটা থাকছে অ্যালফাবেট, ঠিক আছে, তার ভ্যালু হচ্ছে কি এখানে 3, b এর ভ্যালু এখানে 4, এখানে x থাকলে x এর ভ্যালু 4 হতো, y থাকলে y এর ভ্যালু 4 হতো, c বাই সামথিং মানে c এর ভ্যালু এটা। তো এখানে a এর এইভাবে লিখে দিলাম ভ্যালুগুলো। তার মানে এখানে দেখুন a b c ইস টু আকারে করলে পরে কি হয় 3 4 5, হলো? অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে যে a/3 b/4 c/5 হলে পরে a ইস টু b ইস টু c কত? তো ভাগাভাগি থাকলে মানে এটাই অ্যান্সার 3 4 5। আই থিঙ্ক বুঝতে পারলেন। তো এখানে মান পুট করলাম, তো অ্যান্সার বেরিয়ে গেল 4। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে কি পার্ট 1 ছিল WBP SI এক্সামের যে ক্র্যাশ কোর্স চলছে 45 ডেজের, সেই 45 ডেজের আজকে পার্ট 1 বা ডে 1 ছিল। আশা করি ডে 1টা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে রাখবেন, আমি সেই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই ভিডিও আমার যে ভিডিওগুলো বা পরবর্তী পার্টগুলো আসবে সেই পার্টের মধ্যে আমি রাখবো। আর অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাথে থাকার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।